গল্পের শুরু হয় নরওয়ের একটা ফিশ ফার্ম বা মাছের খামার থেকে। দৃশ্যটা বেশ গা ছমছমে। সেখানে একজন কর্মী হঠাৎ দুইজন মানুষের মৃতদেহ খুঁজে পায়। তদন্ত করে জানা গেল তাদের শরীরে ব্ল্যাক প্লেগ নামের এক ভয়ঙ্কর ভাইরাস ছিল। ব্যাস, ওটুকুই যথেষ্ট ছিল। ওই ভাইরাসের কারণে ফার্মের সব মাছও ইনফেক্টেড হয়ে যায়। আর নিয়ম হল, যেই এই মাছ খাবে সেও ভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র 2 দিনের মধ্যে পটল তুলবে, মানে মারা যাবে। এতে সবাই বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এর আগেই দুনিয়াতে এক ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ শেষ হয়ে গিয়েছিল, আর বাঁচার জন্য নরওয়েই ছিল একমাত্র নিরাপদ জায়গা। এরই মধ্যে এই ভাইরাসের অ্যান্টিডোট বা প্রতিষেধক নিয়ে কাজ করা লিজা নামের এক বায়োলজিস্ট একটা অজানা পার্সেল পায়। তাতে ছিল একটা চিঠি, একটা সেফ হাউসের ঠিকানা আর কিছু চাবি। সেফ হাউসে পৌঁছে সে একটা স্যুটকেস পায়, যাতে ছিল অনেকগুলো হার্ড ড্রাইভ। লিজা সেগুলো নিয়ে নিজের ল্যাবে ফিরে আসে। ড্রাইভের ভিডিওগুলো প্লে করতেই লিজার তো চোখ কপালে ওঠার জোগাড়, কারণ ভিডিওতে তার পরিচিত এক সায়েন্টিস্ট, যার নাম কেন, সে ওই মাছের ভাইরাসের অ্যান্টিডোট নিয়ে কাজ করছিল। কিন্তু অবাক করা বিষয় হল, এই ভিডিওটা ছিল 6 মাস আগের। লিজার মাথায় আকাশ ভেঙে পড়ল। যেখানে ভাইরাসটা ছড়িয়েছে মাত্র কয়েকদিন আগে। যদি ভাইরাস কয়েকদিন আগেই এসে থাকে, তাহলে 6 মাস আগে অ্যান্টিডোট কে বানাচ্ছিল? তবে কি এই ভাইরাস ইচ্ছে করে ছড়ানো হয়েছে? যদি তাই হয়, তবে কে এমন জঘন্য কাজ করতে চাইবে? লিজার মাথায় এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। তাই সে জলদি জলদি বাকি ভিডিওগুলো দেখতে শুরু করে। ভিডিওতে সে প্রাইম মিনিস্টার ডেকানের সেক্রেটারি জুরি, হেলথ মিনিস্টার বেকা আর এক টাকলু সিকিউরিটি হেডকে দেখতে পায়। এদের একসাথে দেখে লিজার তো মাথা পুরো হ্যাং হয়ে যায়। ওদিকে লিজা যে গ্রিনহাউসে কাজ করত, সেখানকার টমেটোতেও ভাইরাস ছড়িয়ে পড়েছিল। অফিসাররা সেখানে কাজ করা কর্মীদের টেস্ট করে দেখে যে অনেক কর্মী এই ভয়ঙ্কর ভাইরাসের শিকার হয়ে গেছে, আর তাদের মাধ্যমেই টমেটোতে ভাইরাস ছড়িয়েছে। এতে বিরক্ত হয়ে ডেকান সাথে সাথেই ওই গ্রিনহাউস বন্ধ করিয়ে দেয়। কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। মাত্র 2 দিনেরও কম সময়ে 1000-এর বেশি কেস ধরা পড়ে, আর নরওয়ের রাজধানী বার্গেনে অবস্থা ছিল সবচেয়ে খারাপ। তাই বার্গেনকে রেড জোন ঘোষণা করা হয়। এরই মধ্যে যারা জোর করে বার্গেন থেকে পালানোর চেষ্টা করছিল, সোলজাররা বা সৈন্যরা তাদের গুলি করে মেরে ফেলছিল, যাতে ভাইরাস পুরো দেশে ছড়িয়ে না পড়ে। অন্যদিকে লিজা বাকি রেকর্ডিংগুলো দেখে জানতে পারে যে প্রায় 1 বছর আগে জুরি কেনকে রেডিও ফিশ ভাইরাস নিয়ে রিসার্চ করার জন্য হায়ার করেছিল। তাকে আলফা ফার্মাসিউটিক্যালের জন্য 150 মিলিয়ন ভ্যাকসিন বানাতে বলা হয়েছিল। সেই রিসার্চে রেডিও ফ্লু ভাইরাস আর ব্ল্যাক প্লেগের নামও ছিল। আর এই সব রিসার্চ ওই ফিশ ফার্মেই চলছিল, যার ব্যাপারে কেউ কিচ্ছু জানত না। রিসার্চ চলাকালীন 2 জন গবেষক ভাইরাসে আক্রান্ত হয়ে মারাও যায়, কিন্তু সেই খবর ধামাচাপা দেওয়া হয়। এসব জেনে রিজা আরও চিন্তায় পড়ে যায়। তার মনে হতে থাকে ডেকান নিজেই হয়তো ইচ্ছে করে এসব করাচ্ছে, যাতে পরে হুট করে ভ্যাকসিন এনে মানুষের সামনে হিরো হতে পারে। কিন্তু লিজার জন্য এটা বিশ্বাস করাও কঠিন ছিল, কারণ ডেকান মানুষ হিসাবে সত্যিই খুব ভালো ছিল। তাই সত্যটা বের করতে সেই ভিডিওগুলো নিয়ে অপোজিশন বা বিরোধী দলের লিডার ডেভিডের কাছে যায়। ডেভিডও ভিডিও দেখে অবাক হয়ে যায়। বিরোধী দলে থাকলেও তার বিশ্বাস হচ্ছিল না যে ডেকানের মতো লোক এমন কাজ করতে পারে। যেহেতু সবার সামনে ডেকানের ইমেজ খুব ভালো, তাই সরাসরি দোষ দেওয়া যাচ্ছিল না। তাই ডেভিড ঠিক করে সে গোপনে সব তদন্ত করবে, আর ততদিন লিজা হার্ড ড্রাইভগুলো লুকিয়ে রাখবে। যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে ডেকানকে ক্ষমতা থেকে নামিয়ে কঠোর শাস্তি দেওয়া হবে। লিজা রাজি হয়ে বাড়ি ফিরে আসে। সে যখন ড্রাইভগুলো লুকানোর ব্যবস্থা করছিল, তখনই তার ঘরে চার্লি নামের এক লোক ঢুকে পড়ে। চার্লি খুব বিধ্বস্ত ছিল। তার স্ত্রী মায়ার কোনো খোঁজ ছিল না, আর সে জানতে পেরেছিল সে নিজেও ব্ল্যাক প্লেগ ভাইরাসে আক্রান্ত। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। এসব শুনে লিজা অবাক হয়। চার্লি তখন সব খুলে বলে, কিভাবে সে মায়ার সাথে এখানে এসেছিল, আর যখন সে মায়াকে আনতে উপকূলে গিয়েছিল, তখন এক দালাল তাকে একটা ইনজেকশন দেয়। ব্যাস, তারপর থেকেই সে ইনফেক্টেড। চার্লির কথা শুনে লিজা নিশ্চিত হয়ে যায় যে কেউ ইচ্ছে করে এই ভাইরাস ছড়াচ্ছে। পরদিন সে পার্কিং লটে গিয়ে ডেভিডের সাথে দেখা করে সব জানায়, কিন্তু এবার ডেভিড সাহায্য করতে অস্বীকার করে, কারণ সে গোপনে তদন্ত করতে গিয়ে দেখেছে কিছু ভয়ঙ্কর লোক তাকে থামিয়ে দিয়েছে। তাকে হুমকি দেওয়া হয়েছে, আবার তদন্ত করতে গেলে তাকে মেরে ফেলা হবে। তাই ডেভিড লিজাকেও এসব থেকে দূরে সরে যেতে বলে। লিজা অনেক অনুরোধ করলেও ডেভিড শোনেনি।
ওদিকে ডেকানের সেক্রেটারি জানতে পারে যে আগে বানানো ভ্যাকসিন এই ভাইরাসে কাজই করে না, কারণ ভাইরাসটা খুব দ্রুত রূপ বদলাচ্ছে। এটা শুনে জুরি একটু ঘাবড়ে গেলেও হেলথ মিনিস্টারকে অর্ডার দেয় জলদি নতুন এক্সপার্ট টিম বানিয়ে কাজ শুরু করতে। এদিকে লিজা পণ করে যে এর পেছনে যেই থাকুক তাকে সবার সামনে আনবেই। তাই সে চার্লিকে নিয়ে সেই ফ্যাক্টরিতে যায় যেখানে ওই দালাল চার্লিকে ইনজেকশন দিয়েছিল। তারা যখন ফ্যাক্টরিতে ঢুকছিল, সিসিটিভি ক্যামেরায় চার্লির ছবি ধরা পড়ে যায়। পুলিশ খবর পেয়ে দল বল নিয়ে চার্লিকে ধরতে ফ্যাক্টরি ঘিরে পড়ে। ভেতরে দালাল কিছু না বলেই উল্টো তাদের দিকে বন্দুক তাক করে। চার্লি বন্দুক কাটতে গেলে ধস্তাধস্তিতে গুলি চলে দালাল মারাত্মক আহত হয়। ঠিক তখনই পুলিশ ঢুকে চার্লি আর দালালের লোকদের গ্রেপ্তার করে। লিজা হাত তুলে আত্মসমর্পণ করে আর দালালের জন্য অ্যাম্বুলেন্স ডাকতে বলে, কিন্তু পুলিশ তার কথা না শুনে তাকে জেলে ভরে দেয়। জেলে লিজার শরীর খারাপ হতে থাকে, সেভাবে সেও হয়তো ইনফেক্টেড। তখনই ডাক্তাররা এসে স্যাম্পল নেয়। জাস্টিস মিনিস্টার এসে লিজাকে জেরা করে। লিজা জানতে পারে তার সত্য খোঁজার চেষ্টা উল্টো তার বিপদ ডেকে আনেছে। পুলিশ ভাবছে লিজাও ওই স্মাগলিং গ্যাংয়ের সাথে জড়িত। ওই দালাল আসলে ড্রাগস আর মানুষ পাচার করত, আর ওই দুইজন ইনফেক্টেড লোককেও সেই এনেছিল। লিজা বোঝানোর চেষ্টা করে সে নির্দোষ, কিন্তু কেউ শোনে না। ওদিকে জাতিসংঘের কাছেও ভাইরাসের খবর পৌঁছে যায়। তারা রিপোর্ট চায়, কিন্তু নরওয়ে মিনিস্ট্রির হেড ভুল রিপোর্ট পাঠানোর সিদ্ধান্ত নেয়, কারণ সঠিক রিপোর্ট দিলে বাইরে আতঙ্ক ছড়িয়ে পড়বে। তারা ভাবে সায়েন্টিস্টরা তো ভ্যাকসিন বানাচ্ছেই, ভাইরাস এমনিতেই শেষ হয়ে যাবে। এদিকে সব আক্রান্ত রোগীকে মিলিটারি ক্যাম্পে সরিয়ে নেওয়া হয়, কারণ হাসপাতালে জায়গা ছিল না। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। ভাইরাস এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে রোগীদের শরীরে কালো কালো দাগ পড়তে শুরু করে। লিজা যখন জেলে বসে দুশ্চিন্তা করছিল, তখন ডাক্তার এসে রিপোর্ট দেখায় লিজা ইনফেক্টেড নয়। লিজা তো অবাক, চার্লির সাথে এতক্ষণ থেকেও সে সুস্থ। তখনই সেই টাকলু অফিসার লিজার সেলে আসে। সে লিজাকে বলে, ভাগ্যিস তুমি বেঁচে গেছো, এখন তোমার সামনে দুটো রাস্তা, হয় ভ্যাকসিন বানাতে আমাদের সাহায্য করো, না হলে দালালের মতো তোমাকেও টেরোরিস্ট বা জঙ্গি ঘোষণা করে এই জেলে পচিয়ে মারব। লিজার ভীষণ রাগ হয়। সে সারা জীবন সরকারের জন্য কাজ করল, আর আজ সরকারই তাকে ফাঁসাতে চাইছে। প্রথমে সে না করে দেয়। টাকলু অফিসার তাকে ভাবতে বলে চলে যায়। অন্যদিকে জুরি লিজার কম্পিউটার চেক করে জানতে পারে যে কেন মরার আগে সব রিসার্চ লিজাকে পাঠিয়েছিল। জুরি গিয়ে হেলথ মিনিস্টার বেকাকে এটা জানায়। বেকা টেনশন করলেও জুরি তাকে শান্ত থাকতে বলে। ভাইরাস বাড়তেই থাকে, তাই ডেকান ফুল কারফিউ জারি করে। সে WHO-কে সব সত্যি জানাতে চায়, যাতে বিশ্বের অন্য সায়েন্টিস্টরা সাহায্য করতে পারে, কিন্তু জুরি তাকে থামিয়ে দেয়। তার যুক্তি হল এতে মানুষ আরও প্যানিক করবে আর ভ্যাকসিন পেতে অনেক দেরি হয়ে যাবে। ডেকান মেনে নেয়। গল্পের এই মুহূর্তে দেখা যায় চার্লি জেলেও বেশ সুস্থই আছে। এতদিন ভাইরাসের সাথে থেকেও তার শুধু হালকা জ্বর আর কাশি ছাড়া আর কিচ্ছু হয়নি। কি অদ্ভুত, তাই না? হয়তো চার্লির শরীরেই লুকিয়ে আছে এই ভাইরাসের আসল রহস্য। ডাক্তারদের কাছে চার্লির বেঁচে থাকার বিষয়টা বেশ অদ্ভুত লাগে, এবং তারা কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে চার্লির রক্তের নমুনা সংগ্রহ করতে শুরু করে। ঠিক এর পরদিন নরওয়েতে ব্ল্যাক প্লেগ ভাইরাসটি যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে। মাত্র একদিনেই ২,০০০-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়। এই ভয়াবহ পরিস্থিতি দেখে সেই টাকমাথা অফিসারটি আবারও লিসার কাছে ফিরে আসে। সে লিসাকে বাইরের সব পরিস্থিতির কথা খুলে বলে এবং ভ্যাকসিন তৈরির কাজে সাহায্য করার জন্য অনুরোধ করে। কিন্তু লিসা এবারও সোজাসাপটা না করে দেয়, কারণ তার ধারণা ছিল এই ভাইরাস ছড়ানোর পেছনে প্রধানমন্ত্রী ডেকানেরই হাত রয়েছে। তখন সেই অফিসার লিসার ভুল ধারণা ভেঙে দিয়ে পরিষ্কার করে বলে যে ডেকান আসলে ক্যানকে দিয়ে এই ভাইরাসটি তৈরি করিয়েছিলেন একটি ভালো উদ্দেশ্যে। তাদের পরিকল্পনা ছিল বাইরে থেকে আসা মানুষেরা যদি কোনো ফ্লু ভাইরাস নিয়ে আসে তবে যেন তাদের সুস্থ করা যায়। আর যেহেতু দেশের 60% খাবার ওই ফিশ ফার্ম থেকেই আসত, তাই মাছের ওপর গবেষণা করেই তারা জানতে পেরেছিল যে ভবিষ্যতে মাছের মাধ্যমে কোন ভাইরাস মানুষের মধ্যে ছড়াতে পারে। সেই গবেষণাতেই ব্ল্যাক প্লেগ এবং রেড আই ফ্লুয়ের হদিশ মিলেছিল। অফিসারটি লিসাকে নিশ্চিত করে যে প্রধানমন্ত্রী ডেকান এই ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে কিছুই জানেন না, এবং তিনি নিজেও বুঝতে পারছেন না পরিস্থিতি এতটা খারাপ হল কি করে। অফিসার লিসাকে শেষবারের মতো সতর্ক করে বলে, লিসা, তুমি যদি এবার সাহায্য না করো তবে তোমাকে এমন এক দুর্গম জেলে পাঠানো হবে যেখান থেকে নিজেকে বাঁচানো তোমার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। এসব শুনে লিসা টেবিলে রাখা কন্ট্রাক্ট পেপারটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং অবশেষে সরকারের সাথে কাজ করার জন্য সই করে দেয়। এরপর কড়া নিরাপত্তার মধ্যে তাকে সেই ল্যাবে নিয়ে যাওয়া হয় যেখানে অ্যান্টিডোট তৈরির কাজ চলছিল।
ঠিক সেই সময়ে পিপিই কিট পরা দুইজন লোক চার্লির সেলের কাছে যায়। তারা চার্লির সেলের ভেতরে বিষাক্ত কার্বন গ্যাস ছেড়ে দেয় তাকে মেরে ফেলার জন্য। চার্লির দেহ নিস্তেজ হয়ে পড়লে তারা রুমটাকে এমনভাবে সাজাতে থাকে যেন মনে হয় চার্লি নিজেই চাদর গলায় দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু ঠিক তখনই জেলের একজন ডাক্তার সেলের দিকে এগিয়ে আসে। ডাক্তারকে আসতে দেখে খুনিরা সেখান থেকে পালিয়ে যায়। ডাক্তার দ্রুত চার্লিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। কপাল ভালো ছিল চার্লির, কার্বন গ্যাসে সে শুধু অজ্ঞান হয়েছিল, তাই ডাক্তারদের চেষ্টায় তার প্রাণ বেঁচে যায়। সুস্থ হওয়ার পর চার্লিকেও মিলিটারি ক্যাম্পের আইসোলেশন ওয়ার্ডে অন্য আক্রান্তদের সাথে রাখা হয়। সেখানে লিসা চার্লির সাথে দেখা করতে আসে। চার্লিকে জীবিত দেখে লিসা ভীষণ খুশি হয়। কিন্তু চার্লি যখন ব্যাকুল হয়ে তার স্ত্রী মায়ার কথা জিজ্ঞেস করে, তখন লিসার মুখটা মলিন হয়ে যায়। সে জানায়, দুঃখিত চার্লি, কিছুদিন আগেই ভাইরাসের সংক্রমণে মায়া মারা গেছে। এই খবর শুনে চার্লি একেবারে ভেঙে পড়ে। তার এখন একটাই চিন্তা, তার মেয়ে। এতদিন ধরে সে মেয়ের কোনো খোঁজই জানে না। লিসা তাকে আশ্বস্ত করে বলে, তোমার মেয়ে সুস্থ আছে, তাকে নিরাপদে একটি অরফেনেজে রাখা হয়েছে। এ কথা শুনে চার্লি কিছুটা স্বস্তি পায়। যাই হোক, লিসা তার টিম নিয়ে দিনরাত এক করে অ্যান্টিডোট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সে জানতে পারে এই ভাইরাসটি ৩টি ধাপে শরীরে ছড়িয়ে পড়ে এবং প্রতি ৪৮ ঘণ্টায় এটি নিজের রূপ পরিবর্তন করে ফেলে, মিউটেশন। এই কারণেই কোনো ভ্যাকসিন তৈরির পর বেশিক্ষণ কাজ করছিল না। এই তথ্য লিসাকে বেশ চিন্তায় ফেলে দেয়। সে তখন পুরনো ফিশ ফার্মের উকুন বা পরজীবীদের ওপর গবেষণা শুরু করে। গবেষণার এক পর্যায়ে সে ভাইরাসের মূল প্যাথোজেনের সন্ধান পায় এবং AMR নামের একটি ওষুধ তৈরি করে। যদিও এটি দিয়ে মানুষ পুরোপুরি সুস্থ হতো না, কিন্তু আক্রান্ত হওয়ার পর মৃত্যুর সময়সীমা ২-৩ দিনের বদলে ৮-১০ দিন পর্যন্ত বাড়িয়ে দেওয়া যেত। আপাতত সবাইকেই এই AMR দেওয়া শুরু হয়। লিসার এই বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে প্রধানমন্ত্রী ডেকান নিজে তার সাথে গোপনে দেখা করতে আসেন। লিসা তখন ডেকানকে পুরো পরিস্থিতি বুঝিয়ে বলে এবং নিজের সন্দেহের কথা জানায়। লিসা বলে, স্যার, আমার মনে হচ্ছে আপনার ডিপার্টমেন্টেরই কেউ ইচ্ছে করে এই ভাইরাস ছড়াচ্ছে। ডেকান এটা শুনে অবাক হয়ে যান, কারণ তিনি ভাবতেন চোরাকারবারিদের কারণেই হয়তো ভাইরাসটি নরওয়েতে ঢুকেছে। লিসা যুক্তি দিয়ে বলে, না স্যার, কারণ সবার প্রথমে যারা আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে বিজ্ঞানী ক্যান নিজেও ছিলেন, আর ক্যানের শরীরে যে ভাইরাস ছিল হুবহু সেই একই ভাইরাস চার্লির স্ত্রী মায়ার শরীরেও পাওয়া গেছে। অথচ ভাইরাসটি তো ২ দিন পরপর রূপ বদলায়। এটা তখনই সম্ভব যদি ক্যানের রক্ত সরাসরি মায়ার শরীরে প্রবেশ করানো হয়। এই কথা শুনে ডেকানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার সমস্ত সন্দেহ এখন জুরির ওপর গিয়ে পড়ে। ডেকান লিসাকে কথা দেন যে যদি তার ডিপার্টমেন্টের কেউ এর পেছনে থাকে তাহলে তিনি কাউকে ছাড়বেন না এবং জনসম্মুখে তার মুখোশ খুলে দেবেন। ডেকানের কথায় লিসা ভরসা পায়। লিসা আবার ল্যাবে ফিরে আসে এবং নতুন রোগীদের রক্তের নমুনা পরীক্ষা করতে শুরু করে। হঠাৎ একটি স্যাম্পল দেখে সে চমকে যায়। একজন রোগীর শরীরে ভাইরাসের মাত্রা সময়ের সাথে সাথে কমে যাচ্ছে। সেই রোগী আর কেউ নয়, স্বয়ং চার্লি। ডাক্তারের সাথে কথা বলে লিসা বুঝতে পারে যে কোনো এক অজ্ঞাত কারণে চার্লির রক্তে প্রাকৃতিকভাবেই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৈরি হয়েছে। লিসা খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ চার্লির রক্ত দিয়েই এই মারণ ভাইরাসের অ্যান্টিডোট তৈরি করা সম্ভব। সে দ্রুত চার্লির কাছে ছুটে যায় আরও রক্ত নেওয়ার জন্য। কিন্তু হায়, ততক্ষণে সেই ২ অচেনা লোক চার্লিকে মিলিটারি ক্যাম্প থেকে তুলে নিয়ে যায়। তারা চার্লিকে গাড়িতে করে গভীর জঙ্গলের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে মেরে ফেলার ঠিক আগ মুহূর্তে পেছন থেকে কিছু সৈন্য এসে সেই খুনিদের শেষ করে দেয়। চার্লির প্রাণ আবারও বেঁচে যায়, কিন্তু এবার ওই সৈন্যরা তাকে সম্পূর্ণ অজানা একটি জায়গায় নিয়ে যায়, যার খবর লিসা বা অন্য কেউ জানত না। এদিকে জুরি নিজের বাড়িতে এক প্রেস কনফারেন্সের প্রস্তুতি নিচ্ছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে ডেকান জুরিতে না জানিয়েই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছে ভাইরাসের খবর দিয়ে দিয়েছে এবং তারা একটি বিশেষ টিম পাঠাচ্ছে। জুরি এটা শুনে রেগে যায়, কারণ সে চায়নি ভাইরাস এখনই নির্মূল হোক। অন্যদিকে ডেকান যখন সুইস সায়েন্টিস্টদের স্বাগত জানাতে যান, তখন খবর আসে যে তাদের ভিসা বাতিল করা হয়েছে এবং তাদের ফিরে যেতে হবে। ডেকান অবাক হন, কারণ তিনি নিজে তাদের আসার অনুমতি দিয়েছিলেন। কিছু বুঝতে না ওঠার আগেই আকাশে ৩টি মিলিটারি হেলিকপ্টার চলে আসে। মিলিটারি ঘোষণা দেয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তাই এখন থেকে সব ক্ষমতা আমাদের হাতে। কেউ আদেশ অমান্য করলে তাকে গুলি করা হবে। ডেকানের গার্ডরা দ্রুত তাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে ডেকান জানতে পারেন যে এই সব কিছুর মূলে আসলে জুরি।
জুরি সেই সায়েন্টিস্টের অনুমতি বাতিল করেছিল। জুরি তখন তার শয়তানি পরিকল্পনার কথা স্বীকার করে। সে বলে ৮ মাস আগে ফিশ ফার্মের কিছু মাছ অসুস্থ হলে ম্যানেজার তাদের ওষুধ দিয়ে সুস্থ করে তুলেছিল ঠিকই, কিন্তু তাদের শরীরে ভাইরাস সুপ্ত অবস্থায় ছিল। ক্যান সেটা নিয়ে গবেষণা করে রেড আই ফ্লু আর ব্ল্যাক প্লেগের সন্ধান পায় এবং ভ্যাকসিন দিয়ে মাছগুলোকে ঠিকও করে। সব মাছ ধ্বংস করে দেওয়া হলেও একটি মাছ কোনোভাবে নদীতে চলে যায় এবং একটি ইঁদুর সেই মাছ খেয়ে পুরো শহরে ভাইরাস ছড়িয়ে দেয়। ক্যানও নিজে আক্রান্ত হয়ে মারা যায়। এই তথ্য জুরি ডেকানের কাছে গোপন রেখেছিল। তার পরিকল্পনা ছিল ভাইরাস ছড়িয়ে পড়লে মানুষ মারা যাবে, ডেকানের সরকার পড়ে যাবে, আর তখন জুরি ক্ষমতা দখল করবে। এসব শুনে ডেকান স্তব্ধ হয়ে যান, কিন্তু এখন তার কিছুই করার নেই, কারণ মিলিটারি জুরির নিয়ন্ত্রণে। জুরি কার্যত দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। ওদিকে লিসা চার্লিকে খুঁজে না পেয়ে পাগলাপাড়া হয়ে ওঠে। এর মধ্যেই তার কাছে দুঃসংবাদ আসে যে তার নিজের ছোট্ট বাচ্চাটিও ব্ল্যাক প্লেগে আক্রান্ত হয়েছে। লিসা কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখন একজন মহিলা পুলিশ অফিসার লিসাকে একটি গোপন ওয়্যারহাউসে নিয়ে যায়। সেখানে গিয়ে লিসা অবাক হয়ে দেখে চার্লি সম্পূর্ণ সুস্থ অবস্থায় বসে আছে। সেখানে একজন সৎ মিলিটারি অফিসার ছিলেন, যিনি জুরির চক্রান্ত অনেক আগেই ধরে ফেলেছিলেন, কিন্তু ছোট পদের কারণে কিছু করতে পারেননি। তিনিই চার্লিকে বাঁচিয়ে এখানে লুকিয়ে রেখেছিলেন। লিসা সেই অফিসারকে ধন্যবাদ জানায় এবং কাল বিলম্ব না করে চার্লির রক্ত দিয়ে ভ্যাকসিন তৈরি করে। সাহসের সাথে সেই ভ্যাকসিনটি সে প্রথমেই তার নিজের ছেলের ওপর প্রয়োগ করে। জাদুর মতো কাজ করে। পরের দিনই তার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। কিন্তু জুরি এই খবর পেয়ে যায় এবং তার ঘাতক বাহিনীকে পাঠায় লিসা, তার ছেলে এবং চার্লিকে মেরে ফেলার জন্য। কিন্তু খুনিরা পৌঁছানোর আগেই সেই ভালো সৈন্যরা তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়। পালানোর আগেই লিসা বুদ্ধি করে ভ্যাকসিনের ফর্মুলা একটি বড় ওষুধ কোম্পানির কাছে পাঠিয়ে দেয়, যাতে তারা দ্রুত ভ্যাকসিন তৈরি করে সবাইকে বাঁচাতে পারে। কিছুদিন পর সেই সৈন্যরা চার্লি, তার মেয়ে, লিসা এবং লিসার ছেলেকে একটি নিরাপদ দ্বীপে পৌঁছে দেয়। সেখানে তারা নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখে। কিন্তু শহরে পরিস্থিতি তখনও শান্ত হয়নি। জুরি সবার সামনে ডেকানকে পদত্যাগ করতে বাধ্য করে এবং ডেকান বাধ্য হয়েই সরে দাঁড়ান। গল্পের শেষে একটা প্রশ্ন থেকেই যায়, ডেকান কেন এতটা অসহায় হয়ে পদত্যাগ করলেন? আর আপনারা যদি এই গল্পের কোনো চরিত্র হতেন, তাহলে জুরির মতো ভিলেনের সাথে কি করতেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। বন্ধুরা, টান টান উত্তেজনার এই গল্পটি আজ এখানেই শেষ হল। কেমন লাগলো এই রোমাঞ্চকর কাহিনী? ভালো লাগলে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বিদায়।